সো কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারটা বোঝার আগে আমাকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ম্যাটার সম্পর্কে। সো ম্যাটার জিনিসটা কি? ম্যাটার জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবস্টেন্স অর অবজেক্ট দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস, এটাকে বলে সাবস্টেন্স। এবং ওইটার চেঞ্জের উপর ডিপেন্ড করে, ওইটার চেঞ্জের উপর ডিপেন্ড করে কিন্তু আজকে তোমাদের এই চ্যাপ্টারটা এত এত কিছু পড়তে হয়। সো আজকে আমরা শুরু করতেছি চ্যাপ্টারটা। সো এখানে কিছু লেখা আছে, সো এগুলো অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে ইন আওয়ার নেচার দেয়ার আর মেনি সাবস্টেন্স। তো সাবস্টেন্স সম্পর্কে তোমাদের বললাম, সাবস্টেন্স হুইচ গোস আন্ডার সেভারাল চেঞ্জেস, কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যায় ডিউ টু এক্সটার্নাল হিট, বা এক্সটার্নাল হিট মানে বাহিরের কোনো হিটের কারণে অথবা প্রেশার কারণে অথবা অন্য কোনো সাবস্টেন্সের কন্ট্যাক্টে আসার কারণে তার মধ্যে কি দেখা যায়, ওই সাবস্টেন্স অথবা ওই ম্যাটারের মধ্যে কিছু চেঞ্জ দেখা যায়। ওই চেঞ্জটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। ওই চেঞ্জ যেটা দেখা যায় ওটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। ফার্স্ট চেঞ্জটা হচ্ছে তোমার ফিজিক্যাল চেঞ্জ, আর দ্বিতীয় নম্বর চেঞ্জটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। সো ম্যাটারের মধ্যে আমরা মেইনলি কয় ধরনের চেঞ্জ দেখতে পাই? দুই ধরনের চেঞ্জ দেখতে পাই। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল চেঞ্জ, আর একটা হচ্ছে তোমার কেমিক্যাল চেঞ্জ। এখন ভাইয়া ফিজিক্যাল চেঞ্জ জিনিসটা কি? ফিজিক্যাল চেঞ্জ জিনিসটা হচ্ছে দ্য চেঞ্জ দ্যাট অকার্স ইন দ্য সাবস্টেন্স ইন দেয়ার ফিজিক্যাল ফর্ম, মানে যে চেঞ্জটা তাদের ফিজিক্যাল ফর্ম অথবা ফিজিক্যাল যে ফর্ম, এই যে অ্যাপিয়ারেন্সটা আছে তাদের ওই অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে ফেলে উইদাউট চেঞ্জিং দেয়ার কেমিক্যাল ফর্মুলা অর কেমিক্যাল কম্পোজিশন। মানে কোন জিনিসটাকে চেঞ্জ করে না, যা তারা যে কেমিক্যাল ফর্মুলা অথবা যারা কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে ওই জিনিসটাকে চেঞ্জ করে না, রাইদার তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অথবা ফিজিক্যাল ফর্মকে চেঞ্জ করে। এখন ভাইয়া যদি এক্সাম্পল দিই, খুবই ফেমাস একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আইস। এখন একটা কথা বলো তো ভাইয়া, আইস আমরা কি দিয়ে তৈরি করি? পানি। এবং পানির কেমিক্যাল ফর্মুলা অথবা কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে H2O। দেখো আমি একটা আইস তৈরি করলাম, আইসটা দেখতে সলিড আকারে থাকে, তার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভলিউম মাস থাকে। এখন আইস থেকে তুমি লিকুইড করলা, তো এই আইস থেকে যখন লিকুইড করলা সে লিকুইড অবস্থায় চলে আসছো, সো আইসের মতো আর দেখতে নাই, তো তার ফিজিক্যাল ফর্ম চেঞ্জ হয়েছে। এখন লিকুইড থেকে সে আবার কিসে চেঞ্জ হয়েছে? ভ্যাপরে, মানে ওয়াটার ভ্যাপরে তৈরি হয়ে গেছে, মানে ভ্যাপরে বাষ্প হয়ে সে এনভায়রনমেন্টে ছড়ায় গেছে, মানে আকাশে উড়ে গেছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে তার আইস থেকে লিকুইড হয়েছে, লিকুইড থেকে ভ্যাপর হয়েছে। দ্যাট মিনস ওই সাবস্টেন্সে তোমার ফিজিক্যাল ফর্ম অথবা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে চেঞ্জ হয়েছে, কিন্তু আইসটা যে কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে অথবা যে কেমিক্যাল কম্পোজিশন H2O দিয়ে তৈরি হয়েছে, ওইটা কিন্তু লিকুইডের ক্ষেত্রেও সেম H2O ছিল, ভ্যাপরের ক্ষেত্রে তুমি H2O পাইছো। দ্যাট মিনস তার কেমিক্যাল ফর্মুলা কোনো চেঞ্জ হয় নাই, রাইদার ওই তার যে ফিজিক্যাল ফর্মটা ছিল তার চেঞ্জ হয়েছে, সেই কারণে আমরা তাকে বলতেছি ফিজিক্যাল চেঞ্জ। এখন ভাই আসো, কেমিক্যাল চেঞ্জ জিনিসটা কি? কেমিক্যাল চেঞ্জ জিনিসটা হচ্ছে তোমার এক্সটার্নাল কোনো প্রেশার অথবা টেম্পারেচার অথবা ওই সাবস্টেন্সটা কোনো অন্য একটা সাবস্টেন্সের কন্ট্যাক্টে আসার কারণে সে যদি নতুন একটা সাবস্টেন্স তৈরি করে, তখন আমরা তাকে বলতেছি কেমিক্যাল চেঞ্জ। এবং যে নতুন সাবস্টেন্সটা তৈরি হবে তার কোনো প্রিভিয়াস যে সাবস্টেন্স ছিল তার সাথে কোনো মিল থাকবে না। যেমন একটা জিনিস দেখো, আমি এখানে একটা CH4 নিয়েছি, সো এটা ওয়ান কাইন্ড অফ তোমার সাবস্টেন্স বলতে পারো, ওয়ান কাইন্ড অফ গ্যাস বলতে পারো। আর এখানে কি আছে? অক্সিজেন আছে। এই দুইটা ডিফারেন্ট টাইপসের দুইটা এলিমেন্ট এবং সাবস্টেন্স, এই দুইটা সাবস্টেন্স অথবা এলিমেন্ট অথবা গ্যাস যখন একে অপরের সাথে রিয়েকশন করছে, তারা নতুন একটা সাবস্টেন্স অথবা নতুন একটা কম্পাউন্ড তৈরি করছে। যেমন মিথেনের সাথে যখন আমি অক্সিজেনকে রিয়েকশন দিলাম, তারা কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এখন দেখো তো ভাইয়া, যে নতুন কম্পাউন্ডটা তৈরি হয়েছে তার সাথে কি তোমার CH4 অথবা অক্সিজেনের কোনো মিল আছে? অবভিয়াসলি নাই। তো আমি এখান থেকে বলতে পারি তাদের রিয়েকশনের ফলে কেমিক্যাল চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস তাদের ফিজিক্যাল অ্যাপারেন্সেরও চেঞ্জ হয়েছে, তাদের কেমিক্যাল অ্যাপারেন্সেরও চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি কেমিক্যাল চেঞ্জ মানে ফিজিক্যাল অ্যাপারেন্সেরও চেঞ্জ হওয়া, স্পেশালি রিয়েকশনের মাধ্যমে তাদের কেমিক্যাল চেঞ্জেরও কি হওয়া, কেমিক্যাল চেঞ্জও দেখা যাওয়া। সো এখান থেকে বলতে পারি যে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে ফিজিক্যাল অ্যাপারেন্সেরও চেঞ্জ এবং কেমিক্যাল কম্পোজিশনেরও চেঞ্জ। আশা করি তোমরা ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জটা বুঝছো। এবং তোমাদের যে প্রথম পৃষ্ঠায় কেমিস্ট্রি বই এই জিনিসগুলো দেওয়া আছে, ওই জিনিসগুলো থেকে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর MCQ। এই লাইনটা তোমাদের এক্সামে আসতে পারে, হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস। সো তোমাদের জেনে রাখা ভালো, দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস ইজ CH4 কে আমরা মিথেন বলি। এখন চলে আসো নেক্সট টপিকে, যে নেক্সট টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো আমরা এখন ফিজিক্যাল চেঞ্জ নিয়ে পড়লাম, কেমিক্যাল চেঞ্জ নিয়ে পড়লাম। এখন ওই ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ তো তোমার কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে, স্পেশালি তোমার কেমিক্যাল চেঞ্জ জিনিসটা যেটা হচ্ছে ওটা তো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে। সো কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা ক্লাসিফাই করি বিভিন্ন
টয়টে। সো এখানকার একটা পার্ট হচ্ছে ডিরেকশন অফ রিয়েকশন। দেখো আমরা যখন একটা কেমিক্যাল রিয়েকশন করি তার একটা ডিরেকশন থাকে, ওই কেমিক্যাল রিয়েকশনের একটা ডিরেকশন থাকে। ওই কেমিক্যাল রিয়েকশনের ডিরেকশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়েকশন আর একটা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন। এখন ভাইয়া তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে ইরিভার্সিবল রিয়েকশনটা কি এবং রিভার্সিবল রিয়েকশনটা কি। প্রথমে আমি রিভার্সিবল রিয়েকশন নিয়ে কথা বলতে যাচ্ছি, ওটা নিয়ে কথা বললে তোমার ইরিভার্সিবল জিনিসটা আরো ইজি হয়ে যাবে। এখন দেখো রিভার্সিবল জিনিসটা কি। রিভার্সিবল রিয়েকশন হচ্ছে এমন কাইন্ড অফ রিয়েকশন যেখানে রিয়েক্টেন্টটা কনভার্ট হয়ে প্রোডাক্টে প্রডিউস হবে এবং প্রোডাক্টটা আবার কনভার্ট হয়ে রিয়েক্টেন্টে আনা যাবে। দ্যাট মিনস আমি যখন একটা কেমিক্যাল রিয়েকশন করব সেখানে আমার একটা রিয়েক্টেন্ট থাকবে, ওই রিয়েক্টেন্ট থেকে আমি প্রোডাক্ট পাবো এবং ওই প্রোডাক্টটাকে আমি আবার রিয়েক্টেন্টে তৈরি করতে পারবো। এখন তোমাদের মাথায় অনেকজনের প্রশ্ন আসতে পারে যে ভাই রিয়েক্টেন্ট জিনিসটা কি এবং প্রোডাক্ট জিনিসটা কি। সো তুমি যখন একটা রিয়েকশন দেখবে এরকম, তোমার হাতের লেফট সাইডে যেটা থাকে তাকে আমরা রিয়েক্টেন্ট ধরি। মোস্ট অফ দ্য কেস ইন কেমিস্ট্রি আমরা ধরি, রিয়েক্টেন্ট ধরি, এবং যেটা রাইট সাইডে থাকে তাকে আমরা কি ধরি, প্রোডাক্ট ধরি। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা হাইড্রোজেন বলি, আর আই যেটা দেখতেছো ওটাকে আমরা আয়োডিন বলি। আয়োডিন হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপের একটা সদস্য। সো হাইড্রোজেন এবং আয়োডিন তারা যখন রিয়েকশন করে তারা কি তৈরি করছে, হাইড্রোজেন আয়োডাইড। এবং আমি হাইড্রোজেন আয়োডাইডের সাথে রিয়েকশন করে, হাইড্রোজেন আয়োডাইড মানে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, তারা একটা প্রোডাক্ট তৈরি করছে। সো আমি যখন হাইড্রোজেন আয়োডাইড এই প্রোডাক্টটাকে চাইলে আমি আবার রিয়েক্টেন্টে তৈরি করতে পারবো। দ্যাট মিনস এখানে রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্ট আসবে, আবার প্রোডাক্ট থেকে চাইলে আবার রিয়েক্টেন্ট তৈরি করা যাবে। তাকেই আমি বলি রিভার্সিবল রিয়েকশন। এখন ভাইয়া রিভার্সিবল রিয়েকশনটা কি? রিভার্সিবল রিয়েকশনটা হচ্ছে ঠিক তার উল্টা, যেখানে in irreversible reaction reactant only can be produced product but the product cannot be converted into reactant. That means এখানে যে রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, সরি, যেটা লেফট সাইডে আছে তাকে আমি বলতেছি রিয়াক্ট্যান্ট এবং যেটা রাইট সাইডে আছে তাকে আমি বলতেছি প্রোডাক্ট। সো যেটা লেফট সাইডে আছে সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, যেটা রাইট সাইডে আছে তাকে বলতেছি আমি প্রোডাক্ট। এখন লেফট থেকে যেটা রাইটে প্রডিউস হলো সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা তুমি প্রডিউস করতে পারছো রিয়াক্ট্যান্ট থেকে, কিন্তু এই প্রোডাক্টটাকে তুমি আবার রিয়াক্ট্যান্টে কনভার্ট করতে পারবা না। কোন রিয়েকশনে? ইরিভার্সিবল রিয়েকশনে। এখন দেখো এখানে যেটা দেখতেছো CaCO3, ওটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। এই একত্রে এগুলোকে বলে ক্যালসিয়াম কার্বনেট। এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট যখন রিয়েকশন করে তখন এটা হিট প্রডিউস করে, এটা জেনে রাখা ভালো। ক্যালসিয়াম কার্বন যখন রিয়েকশন করে সে একটু হিট প্রডিউস করে এবং সেখান থেকে সে প্রোডাক্ট হিসেবে কি তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম এবং অক্সিজেনকে ক্যালসিয়াম অক্সাইড বলে এবং তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসলো, ভাইয়া আমি তো প্রিভিয়াস যে রিয়েকশনে ছিল সেখানে তো আমি প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্ট তৈরি করতে পারছি, তাহলে এখানে কেন তৈরি করতে পারতেছি না? এখানে একটা জিনিস দেখো, যেগুলো ইরিভার্সিবল রিয়েকশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে তুমি একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইছো। একটা এক্সাম্পলের জন্য আমি বলতেছি, নট ফর আদার এক্সাম্পল, জাস্ট ফর দিস এক্সাম্পল আই এম টেলিং ইউ দ্যাট, যে এখানে একটা ক্যালসিয়াম কার্বনেট আছে, সেখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাইছো এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইছো। দেখো এই গ্যাস যেটা আছে তুমি এটা কি হয়ে গেছে, সেটা আকাশে উড়ে গেছে। দ্যাট মিনস সেটা এনভায়রনমেন্টে ছড়াই গেছে। দ্যাট মিনস সেখানে আর কি অবশিষ্ট আছে, শুধু ক্যালসিয়াম অক্সাইড আছে। শুধু ক্যালসিয়াম অক্সাইড থেকে কি তুমি ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবা? তার তো CO2 লাগতো, এখন তো CO2 তো নাই, সে কারণে সেটা কি হতে পারতেছে না, তোমার রিয়েক্টেন্টে তৈরি হতে পারতেছে না। কিন্তু এটাকে আবার রিভার্সিবল করা যেত। কখন করা যেত? আমি যদি এটাকে একটা ক্লোজ কন্টেনারে রাখতাম তখন গ্যাসটা বাইরে হতে পারতো না, সে আবার রিয়েকশন করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতো। কিন্তু যেহেতু আমি ওপেন একটা কন্টেনারে করতেছি যেখানে কোনো জার নাই, কোনো ইনক্লোজ কিছু নাই, সে কারণে গ্যাসটা চলে যাবে, শুধু ক্যালসিয়াম অক্সাইডটা অ্যাজ আ প্রোডাক্ট হিসেবে থাকবে, কার্বন ডাইঅক্সাইডটা আকাশে উড়ে যাবে। অ্যাট দ্যাট টাইম তুমি ক্যালসিয়াম অক্সাইড থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে না। সো যেটা সামারি, যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে তোমার ইরিভার্সিবল রিয়েকশনে তোমার রিয়েক্ট্যান্টে প্রোডাক্টে তৈরি হতে পারবে, কিন্তু প্রোডাক্ট রিয়েক্ট্যান্টে তৈরি হতে পারবে না। এখন তোমাদের মাথায় অনেকজনের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখন তো কনফিউশন লাগতেছে, আপনি একবার বলতেছেন ভাইয়া আমি প্রোডাক্ট থেকে রিয়েক্ট্যান্ট তৈরি করতে পারবো, রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করতে পারবো, কিন্তু ভাই আমি বুঝবো কেমনে কোন রিয়েকশনে আমার রিভার্সিবল রিয়েকশন হবে, কোন রিয়েকশন ইরিভার্সিবল রিয়েকশন হবে না? তো এটা বোঝার একটা উপায় আছে। তুমি যখন একটা রিয়েকশনে শুধু একটা অ্যারো সাইন দেখবা, যখন একটা অ্যারো সাইন দেখবা সেটা ইরিভার্সিবল রিয়েকশনের ক্ষেত্রে ইউজ হয়। তুমি যখন ডাবল একটা অ্যারো দেখবা সেটা ইউজ হয় তোমার রিভার্সিবল রিয়েকশনের ক্ষেত্রে। আশা করি তোমরা ইরিভার্সিবল এবং রিভার্সিবল রিয়েকশন সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো। আমি ভালো বলবো না, একটু হলেও তোমরা বুঝতে পেরেছো বলে আমি মনে করি। এখন আসো, সো ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়েকশনের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে হিট চেঞ্জ ইন কেমিক্যাল রিয়েকশন। হিট চেঞ্জ ইন কেমিক্যাল রিয়েকশন এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো তুমি যখন
কেমিক্যাল রিয়েকশন নিয়ে তুমি দেখবা যখন তুমি একটা রিয়েক্টেন্টকে দেখতেছো যে সে কেমিক্যাল রিয়েকশন করে একটা প্রোডাক্ট তৈরি করতেছে, অ্যাট দ্যাট টাইম তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে মাঝে মাঝে হিট প্রডিউস করে প্রোডাক্ট তৈরি করার জন্য, এবং মাঝে মাঝে এনভায়রনমেন্ট থেকে হিট নেয় আবার কি করার জন্য, প্রোডাক্ট প্রডিউস করার জন্য। সো যে কেমিক্যাল রিয়েকশনে তোমার প্রোডাক্ট প্রডিউস করার জন্য রিঅ্যাক্ট্যান্ট হিট প্রডিউস করে তাকে আমি বলতেছি এক্সোথার্মিক রিঅ্যাকশন। দ্যাট মিনস এই রিঅ্যাকশনগুলোতে হিট প্রডিউস হবে while producing the product. এন্ডোথার্মিক রিঅ্যাকশন কি ভাইয়া? এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে while producing the product, the reactant or the chemical reaction will absorb the heat from the environment. That means সে এন্ডোথার্মিকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে এনভায়রনমেন্ট থেকে হিট অ্যাবসর্ব করা হয়, কিন্তু এক্সোথার্মিকে রিঅ্যাকশন নিজে হিট প্রডিউস করে। তা এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটা দেখে তুমি আরো ভালো করে বুঝবা। সেটা হচ্ছে এক্সোথার্মিক, দ্য রিঅ্যাকশন ওয়্যার হিট ইজ প্রডিউস ইজ কল্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখন তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ নীল কালি দিয়ে আমি লিখে রাখছি, সেটা হচ্ছে ড্যালেস নেগেটিভ, ড্যালেস পজিটিভ। সো আমার এক্সোথার্মিকে যখন হিট প্রডিউস হয় তখন আমরা ড্যালেস নেগেটিভ ধরি। এখন এন্ডোথার্মিকে যখন হিট অ্যাবজর্ব করে, হিট প্রডিউস করে না, রাইদার হিট অ্যাবজর্ব করে, তখন আমরা ড্যালেস পজিটিভ ইউজ করি। সো ভাইয়া আমরা কেন পজিটিভ নেগেটিভ হলো, এটা কেন পজিটিভ হলো? তাহলে এন্ডোথার্মিক নেগেটিভ তো হতে পারতো, এক্সোথার্মিক পজিটিভ হতে পারতো, কেন হয় না সেই জিনিসটা এখন আমরা দেখবো। এটা জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে, এটা এক্সামে আসবে না, জাস্ট এটুকু মনে রাখো যেটা এক্সামে আসবে সেটা হচ্ছে এক্সোথার্মিকের ক্ষেত্রে তোমার ড্যালেস নেগেটিভ থাকে, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে ড্যালেস পজিটিভ থাকে। এক্সোথার্মিক হচ্ছে যেখানে হিট প্রডিউস হবে, এন্ডোথার্মিক হচ্ছে যেখানে হিট প্রডিউস হবে না, রাইদার হিট অ্যাবজর্ব হবে। সো এক্সোথার্মিকের ক্ষেত্রে ড্যালেস নেগেটিভ, এন্ডোথার্মিকের ক্ষেত্রে ড্যালেস পজিটিভ। এখন কেন নেগেটিভ হলো, কেন পজিটিভ হলো, এই সম্পর্কে এখন জানি। দেখো আমি দেখলাম এক্সোথার্মিকে হিট প্রডিউস হয়, এটা হচ্ছে হিট প্রডিউস হয় কিসের ক্ষেত্রে? এক্সোথার্মিকের ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখবা, খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সোথার্মিকের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টের যে এনার্জি সেটা প্রোডাক্টের চেয়ে বেশি। দ্যাট মিনস রিঅ্যাক্ট্যান্টের এনার্জি অনেক বেশি, কিসের চেয়ে? তার প্রোডাক্টের চেয়ে। দ্যাট মিনস সেখানে কি প্রডিউস করে? হিট প্রডিউস করে। এখন এই জিনিসটার কারণেই তোমার নেগেটিভ ভ্যালুটা আসছে। কেন নেগেটিভ ভ্যালুটা আসছে এটা দেখো, ড্যালেজ বের করার একটা ফর্মুলা আছে। দ্যাট মিনস এটা আসলে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। আমি দেখতেছি এক্সোথার্মিকে আমার রিঅ্যাক্ট্যান্টের পাওয়ার বেশি। সো ড্যালেজের ফর্মুলা কি বলে? ড্যালেজের ফর্মুলা সবসময় সেম থাকে, তুমি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট মাইনাস দিবা। এখন দেখো আমি এখানে দেখলাম রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি প্রোডাক্টের চেয়ে। সো আমি যদি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট মাইনাস করি তাহলে প্রোডাক্ট এনার্জি এখানে ছোট, তাহলে প্রোডাক্টের এনার্জি যদি এখানে ছোট হয়, রিঅ্যাক্ট্যান্ট এনার্জি বড়, তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন 5 থেকে সাপোজ 7 মাইনাস দিলা, এখানে দেখো 7 বড়, -7 বড়, +5 ছোট, তাহলে অবভিয়াসলি আনসারটা কিসে আসবে? -2 আসবে। সো এখানে কি আসছে? নেগেটিভ আসছে। সেই কারণে এক্সোথার্মিকে আমরা নেগেটিভ ধরি ড্যালেজকে। এখন বলো তো এন্ডোথার্মিকে ড্যালেজ কেন পজিটিভ ধরবো? ঠিক উল্টা কারণে। যে কারণটা হচ্ছে দেখো, যখন আমরা এন্ডোথার্মিকের কথা বলতেছি সেক্ষেত্রে আমরা দেখতেছি হিট ইজ অ্যাবজর্ব অ্যাট দ্য টাইম অফ প্রডিউসিং প্রোডাক্ট ইন এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দ্যাট মিনস সে কি করে? হিট অ্যাবজর্ব করে রাদার দেন প্রডিউসিং। সে কি করতেছে? হিট দেখো অ্যাবজর্ব করতেছে। দেখো ইন কেস অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন প্রোডাক্টের এনার্জি বেশি রিঅ্যাক্টেন্টের চেয়ে, এবং এক্সোথার্মিকে কি ছিল? প্রোডাক্টের এনার্জি কম ছিল, রিঅ্যাক্টেন্টের এনার্জি বেশি ছিল, সে কারণে নেগেটিভ আসছে। এখন আমরা ড্যালেজের ফর্মুলা তো সবসময় সেম থাকে জানি, যে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। এখন দেখো প্রোডাক্ট এখানে কি আছে? প্রোডাক্ট এখানে এনার্জি বেশি আর রিঅ্যাক্টেন্ট এনার্জি কম। এখন কাহিনী কিরকম হচ্ছে জানো? এখন হচ্ছে মনে করো এখানে প্রোডাক্ট এনার্জি বেশি, যেহেতু আমি এটাকে 7 ধরলাম, আর রিঅ্যাক্টেন্টের এনার্জি মনে করো এখানে ছোট, তাহলে 5 ধরলাম, তাহলে কি আসবে? +2 আনসার আসবে। আনসারটা কিসে আসছে? প্লাস, সেই জন্য এটাকে কি ধরা হয়? ডেল্টা অথবা ডেলিচ প্লাস ধরা হয়। এখন আমি 7 - 5 বলে জাস্ট তোমার এক্সাম্পল অথবা বোঝানোর ক্ষেত্রে ইউজ করছি, বুঝতে পারছো? সো এখন আমি তোমাদের একটা রিঅ্যাকশন দেখাই, যে একটা ফেমাস রিঅ্যাকশন আছে যেটাকে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন ইউজ করি। সেটা হচ্ছে তোমার, আমরা যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে রিঅ্যাকশন দিই তখন সে অনেক হিট প্রডিউস করে, এবং হিট প্রডিউসের পরে তার প্রোডাক্ট হিসেবে আমরা কি পাই? অ্যামোনিয়া পাই। সো অ্যামোনিয়ার এনার্জি হচ্ছে -92 কিলোজুল। এখানে নেগেটিভ কেন আসছে তোমরা আসলে বুঝতে পারছো আশা করি। যদি না বুঝতে পারো, আমরা লাইভ ক্লাস যেটা হবে আজকে অথবা আগামীকাল, সেখানে আমরা তোমাদের লাইভ ক্লাসে ক্লিয়ার করে দেবো। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আসছে, সেটা হচ্ছে আমি যখন নাইট্রোজেন এবং অক্সিজেনকে রিঅ্যাকশন দিব, আমার এখানে NO প্রডিউস হবে, এবং এই রিঅ্যাকশনে আমার
হিট অ্যাবজর্ব হবে, সেই কারণে আমি এখানে প্লাস ইউজ করছি 180 কিলো জুল। আর একটা জিনিস বলে রাখি ভাইয়ারা, তোমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এক্সোথার্মিকের ক্ষেত্রে তোমার ড্যালেজ হবে নেগেটিভ, এবং এন্ডোথার্মিকের ক্ষেত্রে ড্যালেজ হবে, সরি, এক্সোথার্মিকের ক্ষেত্রে ড্যালেজ হবে নেগেটিভ এবং এন্ডোথার্মিকের ক্ষেত্রে ড্যালেজ হবে পজিটিভ। এই জিনিসটা তুমি মুখস্থ করে রাখো। এই জিনিসটা তুমি যদি মুখস্থ করে রাখো, তোমার লাসা থেকে নীতি তোমার কাছে একদম সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে তুমি যদি এটা মুখস্থ রাখো। এখন আমরা নেক্সট টপিকে যাই, ঠিক আছে? এখন নেক্সট টপিক হচ্ছে মনে হয় অক্সিডেশন নাম্বার। এখন দেখো ভাইয়া, অক্সিডেশন নাম্বার, এখন তোমরা বলতে পারো ভাইয়া অক্সিডেশন নাম্বারটা কি? এখন তোমরা হয়তো বা কেমিস্ট্রি যদি হালকা হলেও পড়ে থাকো, তোমরা দেখছো সোডিয়াম প্লাস, কপার 2 প্লাস, ক্লোরিন মাইনাস। এখন দেখো, অক্সিডেশন নাম্বার হচ্ছে দ্য কাউন্ট অফ ইলেকট্রন দ্যাট অ্যান অ্যাটম গেইনস অর লুজ ওয়েন দে ক্রিয়েট বন্ড উইথ ইচ আদার। মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে যখন তারা রিয়েকশন করে অথবা বন্ড তৈরি করে, তখন তাদের মাথার উপর একটা প্লাস সাইন অথবা একটা নেগেটিভ সাইন অথবা 2 প্লাস অথবা এরকম 2 মাইনাস সাইন আসে। এই যে উপরে যে সাইনগুলো দেখতেছো, প্লাস মাইনাস, -2, এগুলাকেই বলে তোমার কি, অক্সিডেশন নাম্বার। সো পজিটিভ সাইন থাকা মানে সে ইলেকট্রন কি করছে, দান করছে, দ্যাট মিনস সে ইলেকট্রন ডোনেট করছে অথবা ইলেকট্রন লুজ করছে। এখন ভাইয়া, ইলেকট্রন লুজ করার কারণে কেন আমরা পজিটিভ সাইন ইউজ করি? আমরা তো সবসময় জানি যে ভাইয়া কোনো কিছু হারাই গেলে তো আমরা মাইনাস করি, কেন এখানে পজিটিভ কেন আসলো? সো তোমরা হয়তো একটা জিনিস জানো, আমরা জানি ইলেকট্রন ইজ আ নেগেটিভ চার্জ, ইলেকট্রনকে আমরা নেগেটিভ চার্জ হিসেবে দেখি। সো একটা জায়গা থেকে যখন নেগেটিভ জিনিস চলে যায়, সো ওই জায়গাটা একটু পজিটিভ হয়ে যায় না? সো এখান থেকে পজিটিভ চার্জ মানে একটা যেখানে আগে 10টা ইলেকট্রন ছিল, ওই জায়গায় একটু নেগেটিভ চার্জ বেশি ছিল, সো 10টা থেকে যখন একটা ইলেকট্রন চলে গেল, সো এখানে 9টা ইলেকট্রন আছে, সো নেগেটিভ টেন্ডেন্সি একটু কমছে, সো একটু পজিটিভ হয়ে গেছে। সে কারণে আমরা যখন ইলেকট্রন ডোনেট করি, সে কারণে আমরা পজিটিভ সাইন ইউজ করি। এখন নেগেটিভ সাইন কি ভাইয়া? সো একটা জিনিস আগে থেকে ইলেকট্রন ছিল, সে আরো একটা ইলেকট্রন নিছে, দ্যাট মিনস নেগেটিভ এনার্জি আরো নিছে, তার কারণে আমরা এটাকে কি বলি, নেগেটিভ সাইন ইউজ করি ইলেকট্রন গেইনের ক্ষেত্রে। সো ইলেকট্রন ডোনেট মানে পজিটিভ এবং ইলেকট্রন গেইন মানে হচ্ছে তোমার নেগেটিভ। এখন ভাইয়া একটা জিনিস যেটা তোমাদের সকলেরই প্রবলেম থাকে, সেটা হচ্ছে ভাইয়া আমি কেমনে বুঝবো এখানে প্লাস প্লাস যেহেতু আছে বুঝলাম, ক্লোরিন মাইনাস কেন হলো এটা বুঝলাম, এখানে ভাই ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা। সো ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা সেটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা বলি, মানে একটা স্টোরি বলি, যেটা জানলে তোমাদের খুবই ইজি হয়ে যাবে। ক্যাটায়ন, দেখো ক্যাটায়ন যখন লিখি তখন একটা দেখো না, ক্যাট ক্যাট, দেখো আমরা জানি, আমরা বিভিন্ন ধর্মে জানি, যখন আমরা বিড়াল যেটা আছে, ক্যাট যেটা আছে, তখন আমরা তাকে লালন পালন করি, তখন আমরা সোয়াব পাই, অনেক সোয়াব পাই, তাই না? ইসলামে লেখা আছে যে বিড়াল পালা একটা ভালো কাজ, সো ওটার কারণে আমরা সোয়াব পাই। সো আমরা যখন ক্যাট পালি তখন সোয়াব পাই। সোয়াব পাওয়া জিনিসটা কি? সোয়াব পাওয়া জিনিসটা হচ্ছে আমরা কি, একটা পজিটিভ জিনিসটা। সো তুমি যখন একটা কম্পাউন্ড অথবা একটা এলিমেন্টের উপর প্লাস দেখবা, তখন তাকে কি মনে করবা? সে হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন পজিটিভ জিনিস। এখন অ্যানায়ন জিনিসটা কি ভাইয়া? অ্যানায়ন মনে করো আজকে তোমাদের ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো, খুব মাথা গরম করে আসছে, রাগ হিসেবে আসছে, অ্যাংরি হয়ে আসছে, তো তোমরা বুঝতে পারছো তোমাদের কপালে আজকে একটা কিছু হবেই। সো অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে অ্যাংরি থাকা। সো অ্যাংরি যখন একটা মানুষ থাকে তখন কি থাকে? সে নেগেটিভ থাকে না? সো তুমি যখন একটা এলিমেন্টের উপর নেগেটিভ দেখবা, তাকে বলি আমরা অ্যানায়ন। আর যখন তুমি একটা এলিমেন্টের উপর তুমি যখন একটা পজিটিভ সাইন দেখবা, তাকে বলি আমরা ক্যাটায়ন। আর পজিটিভ চার্জ থাকা মানে সে একটা ইলেকট্রন লুজ করছে, লুজ করা মানে নেগেটিভ এনার্জি লুজ করা মানে ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, সো নেগেটিভ এনার্জি লুজ করা মানে যে এলিমেন্টটা লুজ করলো সে একটু পজিটিভ হয়ে গেল, তার কারণে আমরা এখানে প্লাস সাইন ইউজ করি। নেগেটিভ মানে ইলেকট্রন গেইন, সে আরো একটা ইলেকট্রন নিলে আরো নেগেটিভ হয়ে গেল, সে তার কারণে আমরা কি ইউজ করি? নেগেটিভ সাইন ইউজ করি। সো ইলেকট্রন গেইন মানে হচ্ছে নেগেটিভ সাইন, ইলেকট্রন ডোনেশন অথবা ইলেকট্রন লুজ মানে হচ্ছে পজিটিভ সাইন। আর একটা কম্পাউন্ডের উপর পজিটিভ সাইন থাকা মানে সে হচ্ছে ক্যাটায়ন, আর একটা এলিমেন্টের উপর নেগেটিভ সাইন থাকা মানে হচ্ছে এখানে অ্যানায়ন। সো এখন হচ্ছে তোমাদের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বারবার এক্সামে আসবে, হাউ টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার। সো আমি এখানে লিখে রাখছিলাম, সো হাউ টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার। এখন আমরা পড়বো হচ্ছে কি অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কিভাবে বের করে এবং অক্সিডেশন নাম্বারের রুলটা কিভাবে, অক্সিডেশন নাম্বার কিভাবে বের করে সে সম্পর্কে এখন জানবো। সো অক্সিডেশন নাম্বার বের করার জন্য কিছু রুল আছে তোমার বইয়ে, ওই চারটা আমি এখন এখানে তুলে রাখছি আর কি। সো আপাতত ওই রুলগুলো পড়লে আশা করি তোমরা অক্সিডেশন নাম্বারটা কেমনে বের করতে হয় বুঝতে পারবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, সেই ইম্পর্টেন্ট লাইনগুলো মনে রাখতে হবে। সো ফার্স্ট রুলটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ আ মেটালস আর পজিটিভ অ্যান্ড অক্সিডেশন নাম্বার অফ নন মেটালস আর নেগেটিভ। এটার মানে হচ্ছে ভাইয়া, যে
তুমি যে একটা পিরিয়ডিক টেবিল দেখছো না কেমিস্ট্রিতে একটা পিরিয়ডিক টেবিল আছে। পিরিয়ডিক টেবিলের মধ্যে কিছু মেটালস আছে আর কিছু নন মেটালস আছে। যে যারা মেটাল তারা টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন লুজ করা অথবা ইলেকট্রন ডোনেট করা। এখন যারা ইলেকট্রন ডোনেট করে তারা সবসময় কি কি আয়নে পরিণত হয়? তারা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন। এখন দ্য অক্সিডেশন নাম্বার অফ নন মেটালস মানে কারা? যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদেরকে বলে নন মেটালস, এবং যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদের উপর একটা মাইনাস চিহ্ন আসে, সেজন্য তারা কি নেগেটিভ সাইন বহন করে এবং তাদেরকে কি বলে? অ্যানায়ন বলে। সো তাহলে আমি বলতে পারি যারা ইলেকট্রন ডোনেট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রন ডোনেট করে কারা? মেটাল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অথবা ইলেকট্রন গেইন করে কারা? নন মেটালস। এখন দেখো, দ্য অক্সিডেশন নাম্বার অফ আ নিউট্রাল অর ফ্রি রেডিকালস ইজ 0, মানে তোমার যখন একটা ফ্রি রেডিকাল দেখবা, যেমন হাইড্রোজেন, অক্সিজেন এবং সোডিয়ামের মতো ফ্রি রেডিকাল দেখবা, তখন তাদের অক্সিডেশন নাম্বার কি হয়? 0 হয়। এটা এত ইম্পর্টেন্ট না? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, দ্য টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইন এ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0। নিউট্রাল কম্পাউন্ড ইজ 0, তার মানে হচ্ছে তোমার যখন এরকম কম্পাউন্ড দেখবা, হাইড্রোজেন, তারপর তোমার সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, যতগুলো কম্পাউন্ড আছে, ওই টোটাল কম্পাউন্ড মানে এই টোটাল যে কম্পাউন্ড আছে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। বুঝতে পারছো? আর কেমনে 0 হয় সেটা তুমি দেখাই। আমরা জানি হাইড্রোজেন হচ্ছে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 এ যারা আছে তাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। এখানে যেহেতু হাইড্রোজেন 2 দুইটা আছে, সেক্ষেত্রে আমি +2 ধরলাম। একটা হাইড্রোজেন জন্য +1 হলে দুইটা হাইড্রোজেন হচ্ছে +2। এখন দেখো অক্সিজেনের জন্য আমরা জানি একটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। সো +2 আর -2 এই দুইটা মিলে কি তৈরি হলো? +2 এবং -2 এই দুইটা মিলে কি তৈরি হলো? 0 তৈরি হলো। তার মানে বলতে পারি টোটাল কম্পাউন্ডের হোল অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। এখন দেখো, দ্য টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইন আ চার্জড আয়ন ইজ ইকুয়াল টু দ্য চার্জ নাম্বার। তার মানে বলতেছে তুমি যখন একটা অ্যাটম অথবা একটা চার্জ একটা দেখবা, রেডিকাল দেখবা, তার উপর যখন যতগুলো মাইনাস সাইন আছে অথবা যতগুলো প্লাস সাইন আছে, সেটা কি ডিপেন্ড করে? তার ইয়াকে রিপ্রেজেন্ট করে, অক্সিডেশন নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তো এই পেজটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এই পেজের মধ্যে খালি একটা জিনিস ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইন আ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0। এখন আসছে আসল পেজ, যে পেজে সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটাল। দেখো ভাইয়া, আমরা জানি অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটাল কারা? গ্রুপ নাম্বার 1 কে বলে অ্যালকালি মেটাল, এবং গ্রুপ নাম্বার 1 এর মধ্যে কারা কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেরিয়াম, তারপর হচ্ছে তোমার সেসিয়াম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। এখন তোমাকে একটা কথা বলি, যে কথাটা হচ্ছে তোমার যে গ্রুপ নাম্বার 1 এ যে কম্পাউন্ড এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে তুমি কিভাবে মনে রাখবো, এটার জন্য আলাদা একটা ভিডিও দিব। ওখানে তোমার অনেকগুলো মেমোনিক দেওয়া থাকবে, মেমোনিক গুলো মুখস্থ করলে তোমার এগুলো মনে থাকবে। এখন দেখো, দ্য অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি আর্থ মেটাল ইজ +2। অ্যালকালি আর্থ মেটাল কারা? গ্রুপ নাম্বার 2। দেখো, গ্রুপ নাম্বার 2 এর 2 এবং গ্রুপ নাম্বার 1 এর জন্য কি হলো? গ্রুপ নাম্বার 1 এ +1 আসছে, গ্রুপ নাম্বার 2 এর জন্য কি হবে? +2 হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার মিসকনসেপশন থাকে, যেটা হচ্ছে বেরিলিয়ামে এবং ম্যাগনেসিয়ামকে যতগুলো আছে সবগুলো কি +2। এখন একটা জিনিস মনে রাখবা, একটা বেরিলিয়ামের জন্য যদি +2 হয়, দুইটা বেরিলিয়ামের জন্য হবে কত? +4। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। সাপোজ এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেনের জন্য +1। এখন যদি হাইড্রোজেন দুইটা হইতো, তাহলে +1 আর +1 কত হইতো? +2 হতো। এই জিনিসটা মনে রাখবা, এটা তোমার অক্সিডেশন নাম্বার ক্ষেত্রে বের করতে সাহায্য করবে। এখন দেখো, দ্য অক্সিডেশন নাম্বার অফ হ্যালোজেন আর -1। এটা ঠাড়া মুখস্থ করে রাখো, এটাও ঠাড়া মুখস্থ করে রাখবা, যে এটাও ঠাড়া মুখস্থ, এটাও ঠাড়া মুখস্থ, যে দ্য অক্সিডেশন নাম্বার অফ হ্যালোজেনস আর -1। এখন হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপ নাম্বার 17 গুলোকে বলা হয় হ্যালোজেন। এখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাই, সেই জিনিসটা হচ্ছে তাই অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। এখন যদি ফ্লোরিন দুইটা থাকে তাহলে -2 হবে, ওইটার মতোই আর কি। এখন দেখো, দ্য মোস্ট অফ দ্য কম্পাউন্ড একটা জিনিস বলে রাখি, মোস্ট অফ দ্য কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার, সে যেহেতু গ্রুপ নাম্বার 1, তার অক্সিডেশন নাম্বার অবভিয়াসলি +1 হবে। কিন্তু একটা এক্সেপশন আছে, যে এক্সেপশন থেকে বারবার প্রশ্ন আসে। এক্সেপশনটা হচ্ছে তোমার যখন হাইড্রোজেন একটা মেটাল হাইড্রেট হিসেবে থাকবে, তখন তার অক্সিডেশন নাম্বার হবে -1। এইখান থেকে কোয়েশ্চেনটা আসে, যেমন লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। আমি আবার এই কম্পাউন্ডটা লিখি, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট। লিথিয়াম থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে এবং হাইড্রোজেন 4টা থাকবে, এটাকে বলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। সেটা হচ্ছে কি? এটা মেটাল হাইড্রেট। জাস্ট একটাই এক্সেপশন, যে সেক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার হবে -1। কিন্তু আর সব ক্ষেত্রে 90% এর ক্ষেত্রে
হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, খালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অথবা কোনো মেটাল হাইড্রেটের ক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তোমাদের বইয়ে মনে হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের কথা বলা আছে, সেটাই এক্সামে আসে আর কি ম্যাক্সিমাম টাইমে। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলে রাখি, এই জিনিসটা মুখস্থ রাখবা যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 ইন মোস্ট অফ দ্য কেসেস, মানে মেজরিটি কেসে তুমি অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন হবে -2। কিন্তু তোমার পারঅক্সাইড কারা, পারঅক্সাইড হচ্ছে K2O2 H2O2, ওদের ক্ষেত্রে তোমার অক্সিডেশন নাম্বার হবে -1। ইন সুপার অক্সাইডের ক্ষেত্রে তোমার এন সোডিয়াম O2 তারপর পটাশিয়াম O2 ক্ষেত্রে কি হবে -1/2 হবে। এটা একটু ইম্পর্টেন্ট আছে। আবার তোমার এই পারঅক্সাইড ইম্পর্টেন্ট আছে, তোমার কোয়েশ্চেন দিবে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন পারঅক্সাইড, তাহলে হবে -1। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সুপার অক্সাইড, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন সুপার অক্সাইড, তখন হবে -1/2। এবং মেজরিটি কেসে কি হবে -1/2 হবে কি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। মেজরিটি কেসে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে -2 এবং -1/2 হবে সুপার অক্সাইডের ক্ষেত্রে এবং -1 হবে পারঅক্সাইডের ক্ষেত্রে। এখন আসো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, যেগুলো না করলেই না। এখন দেখো, এখন হচ্ছে আসল অক্সিডেশন নাম্বার কেমনে বের করবা সেই জিনিসটা দেখো। এখানে তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে তুমি কিভাবে অক্সিডেশন নাম্বার বের করবা সালফারে। দেখো এখানে বলা আছে ইন সোডিয়াম থায়োসালফেট হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার। দেখো এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে শর্টকাট ওয়ে, একটা হচ্ছে লং কাট ওয়ে। দুইটা ওয়ে জানতে হবে, যেটা লং কাট ওয়ে এটা তোমার সিকিউতে আসলে তখন যেটা তুমি লিখতে পারো, আর শর্টকাটটা তুমি এমসিকিউতে করবা। সো লং কাটটা দেখায় তোমাকে। দেখো সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে বলছো। সো আমার কম্পাউন্ডটা কি সোডিয়াম থায়োসালফেট। এখন আমাকে কি বের করতে হবে, সালফার অক্সিডেশন নাম্বার বের করতে হবে, এবং যাকে বের করতে হবে তাকে আমি X ধরবো। এবং এখানে সালফার কয়টা, যেহেতু দুইটা সেজন্য আমি 2X ধরবো। এখানে যদি সালফার একটা থাকতো তাহলে X ধরতাম, তো 2X ধরলাম, যেটা আননোন ভেরিয়েবল দুইটা। প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত মোস্ট অফ দ্য কেসে -2। তো অক্সিজেন কয়টা এখানে 3টা, তো -2 × 3 হচ্ছে -6। প্লাস সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত +1, সোডিয়াম কয়টা 2টা, তাহলে +2 হবে। কেন +1, কারণ ও গ্রুপ নাম্বার 1 এ। তো +2 ইকুয়াল টু 0 দিলাম, তো +2 ইকুয়াল টু +6। 2x সমান হবে তোমার 4, x সমান হবে তোমার 2, কারণ 2টা ওই পাশে চলে গিয়ে ডিভাইড হয়ে যাবার পর 4 আর 2 ডিভাইড করলে 2 আসে। সো এটা আনসার কি আসছে +2 আসছে। তো +2 হবে এটা আনসার। এখন তোমাকে এটা শর্টকাটে করে দেখায়। দেখো আমরা একটা কথা করছিলাম না ভাইয়া, সে কথাটা ছিল দ্য টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যাটমস ইন আ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0, মানে এই টোটাল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0 সবসময় হবে। সো ওই বেসিস উপর ডিপেন্ড করে আমরা একটা শর্টকাট পাই, সেটা হচ্ছে দেখো সোডিয়াম সালফার অক্সিজেন। দেখো এখানে এটা কত, এটা হচ্ছে -6, সোডিয়াম হচ্ছে +2। এখন বলো তো তুমি সালফারের এমন একটা সংখ্যা বের করো, সালফারকে এমন একটা সংখ্যা আনো, এখানে এমন একটা সংখ্যা আনো যার কারণে টোটাল এই নাম্বারটা 0 হয়ে যাচ্ছে। আমি যদি এখানে +4 আনি, দেখো তো ভাই আমি যদি এখানে +4 আনি, কি আনি ভাই +4 আনি, তাহলে এই দুইটা কি হয়ে যাচ্ছে +6, এখানে অলরেডি একটা -6 আছে, তাহলে কি হয়েছে 0, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বারটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখন প্যাচ লাগছে ভাইয়া, এখানে তো +6 আছে +2 আছে, তাহলে আমি এটা আছে +4 আছে, তাহলে ভাই আমি কোনটা ধরবো আনসার। তো আনসার ধরতে হবে একটা সালফারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভাই, একটা সালফারের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে সালফার দুইটার ক্ষেত্রে যদি +4 হয়, তাহলে একটা সালফারের ক্ষেত্রে কি হবে +2 হবে। তো +2 হচ্ছে এখানে আনসার। তো দ্বিতীয় কোয়েশ্চেন আমরা মুভ অন করি। ইন পার অক্সাইড, দেখো ভাই আমি তোমাকে পড়াইছিলাম ইন পার অক্সাইড, দেখো আমি তোমাকে এখানে পড়াইছি ইন পার অক্সাইড, এগুলো কিন্তু সব বোর্ডের কোয়েশ্চেন। ইন পার অক্সাইড হচ্ছে -1, ইন সুপার অক্সাইড হচ্ছে -1/2। কার অক্সিডেশন নাম্বার, অক্সিজেন নাম্বার। সো পার অক্সাইডের ক্ষেত্রে আমার ইন পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন কি হবে -1 হবে, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2 হবে। এখন দেখো ইন পটাশিয়াম ডাইক্রোমেট হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। আমি দুইটা ওয়েতে আবার করাচ্ছি। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে কি বলে পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো আমার আননোন ভেরিয়েবল কয়টা, আমার আননোন কোনটা, এটা হচ্ছে ক্রোমিয়ামটা বের করবো। ক্রোমিয়াম কয়টা, ক্রোমিয়াম এখানে দুইটা, যদি একটা ক্রোমিয়াম থাকতো তাহলে X দিয়ে করতাম, এখানে দুইটা ক্রোমিয়াম যেহেতু 2X ধরবো। প্লাস এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, একটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, 7টার হবে -14। প্লাস পটাশিয়াম হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 1 এ পড়ে, তাহলে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, দুইটা যেহেতু আছে +2 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি ধরতে পারি 2x ইকুয়াল টু এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে হচ্ছে +14, এই প্লাসটাকে ওই পাশে নিয়ে গেলে -2,
তাহলে আমার আসতেছে 2x ইকুয়াল টু -12, না 2x ইকুয়াল টু +12 আসতেছে। তাহলে আমি x ইকুয়াল টু কি করতে পারি, 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6, P6 হ্যাঁ +6, তো +6 হচ্ছে আনসার। এখন আমি শর্টকাটে করে দেখাচ্ছি, দেখো পটাশিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন, এখানে আসতেছে কত, এখানে আসতেছে -14, এখানে আসতেছে +2। এখন বলো ভাইয়া আমি 2 কে কার সাথে যোগ করলে এই টোটাল নাম্বারটা 0 হয়ে যাবে। আমি যদি 2 কে +12 এর সাথে যোগ করি তাহলে আসতেছে আমার +14, এখানে আছে -14 ইকুয়াল টু 0 যাচ্ছে। এখন দেখো ভাইয়া এখানে দুইটা ক্রোমিয়ামের কত +12, দুইটার যদি +12 হয় একটা কি হবে +6, তো +6 হচ্ছে তোমার আনসার। এখন এই কোয়েশ্চেনটা আমি তোমাকে পড়াইছি, যেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি, হাইড্রোজেনের মেটাল, এটা হচ্ছে হাইড্রোজেন যখন মেটাল হাইড্রেট হিসেবে থাকে সেক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার মুখস্থ আমার সেটা হচ্ছে -1 হয়, আর মোস্ট অফ দ্য কেসে কি থাকে +1 থাকে। বুঝতে পারছো? এখন হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউগুলোতে যাই। এখন দেখো এই জায়গায় একটু তোমার প্রবলেম হতে পারে, কিন্তু প্রবলেম আর হবে না ভাই, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে NO3-, এখানের উপর একটা মাইনাস আছে, তাহলে তুমি কেমনে বের করবে, এই জায়গায় হয়তো তোমার একটু কনফিউশন হতে পারে। দেখো আমার এখানে কার অক্সিডেশন নাম্বার বের করতে বলছে, নাইট্রোজেন, সো নাইট্রোজেনটা আমি কি ধরবো, এক্স ধরবো। এখন দেখো এখানে প্লাস দিলাম, অক্সিজেন কয়টা, অক্সিজেন হচ্ছে 3টা, 3 × -2 হচ্ছে কি -6, কারণ অক্সিজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, তো 3টার কত হবে -6 ইকুয়াল টু, আমরা আগে এখানে কি লিখতাম, 0 লিখতাম না, এখন 0 জায়গায় 1 লিখবো, কারণ এখানে একটা মাইনাস, উপরে একটা মাইনাস চিহ্ন আছে। এখন যদি এটার উপর 2 মাইনাস থাকতো তাহলে আমি 2 লিখতাম, এখানে যদি +2 থাকতো তাহলে +2 লিখতাম, এরকম আর কি, যেহেতু মাইনাস আছে -1। এখন দেখো x ইকুয়াল টু +5 আসতেছে কেমনে, -6টা ওখানে গেলে +6 হয়ে যাবে, মাইনাস অলরেডি এখানে আছে -1 +6 ইকুয়াল টু +5, সো +5 হচ্ছে আনসার। এখন দেখো আমরা শর্টকাটে কেমনে করবো, দেখো NO3-, সো এখানে কি আসতেছে, এখানে আসতেছে -6, অক্সিজেনের জন্য আসতেছে -6। এখন বলো তো ভাইয়া আমি কোন সংখ্যা আনলে প্লাস মাইনাস করে এখানে কি আসবে, -1 আসবে, কারণ এটা একটা কম্পাউন্ড না, এটা হচ্ছে একটা রেডিকাল, সে কারণে। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি এখানে +5 আনি, +5 আর -6 মিলে কি তৈরি করতেছে, -1, -1 উপর আসছে, তাহলে কি হবে আনসার +5। এখন দেখো H2S2O7, এটা ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বের করো। সো হাইড্রোজেন হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ, গ্রুপ নাম্বার 1-এ যারা থাকে তাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 যেহেতু, সেক্ষেত্রে আমি হাইড্রোজেন যেহেতু 2টা 2 ধরলাম, এবং সালফার কয়টা ভাইয়া, সালফার কয়টা, 2টা, তো কাঠটা বের করতে বলছে সালফার যেহেতু আননোন তাহলে 2x, কারণ 2টা সালফার আছে, একটা সালফার থাকলে x ধরতাম, যেহেতু 2টা সালফার 2x ধরলাম, প্লাস -14 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমি এটা যদি করি 2x ইকুয়াল টু 14 - 2 আর x ইকুয়াল টু 12 - 2 ইকুয়াল টু কত, 6, P6 ভাইয়া +6, তো +6 হচ্ছে আমার আনসার। এখন যদি আমি এটাকে শর্টকাট নিয়মে যদি করি তাহলে শর্টকাট নিয়মটা এভাবে আসবে, যেমন তোমার হাইড্রোজেনের জন্য আসতেছে এখানে +2, সালফারের জন্য আমি জানি না, তাহলে হাইড্রোজেনের জন্য আসতেছে এখানে -14, তাহলে আমি এটার সাথে কি যোগ করলে +12 যোগ করলে এটা হচ্ছে +14 আর -14 ইকুয়াল টু 0, টোটাল কম্পাউন্ডটা 0 হয়ে যাচ্ছে, কাশের জন্য +12 এর জন্য। সো একটা সালফারের জন্য যদি তোমার +12, দুইটা সালফারের জন্য যদি +12 হয়, একটা সালফারের জন্য কত হবে, +6 হবে, সো +6ই আমার আনসার। এখন দেখো এখানে সালফার অক্সিডেশন নাম্বার বের করতে বলছে, সো আমি হাইড্রোজেনেরটা যদি দেখি 2 +2 আসবে, কারণ হাইড্রোজেন গ্রুপ নাম্বার 1-এ সিমিলার টু দিস ওয়ান, এরপরটার মতো। তাহলে সালফার এখানে আননোন ভেরিয়েবল কে, সালফার কয়টা আছে, x, একটা আছে, তাহলে একটার জন্য x করলাম, প্লাস এখানে অক্সিজেন কয়টা, 4টা, ইকুয়াল টু 0, তাহলে 4টার জন্য কত হবে, -24 ইকুয়াল টু 8 আসতেছে, তাহলে x ইকুয়াল টু 8 - 2, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে, +6, তো +6 হচ্ছে আনসার। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হবে, দেখো ক্যালসিয়াম এখানে কি, ক্যালসিয়াম হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 2 এ যারা আছে তাদের অলরেডি অক্সিডেশন নাম্বার +2 হয়, তো আমি ম্যাথমেটিক্যালি করে দেখাচ্ছি তোমাকে। দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে আননোন ভেরিয়েবল, +-2 ইকুয়াল টু 0, -2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। এখন দেখো শর্টকাট নিয়ম হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে কত, এখানে জানি না, অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে -2, 3 আনলে তোমার এখানে এটা 0 হয়ে যাচ্ছে, +2 আনলে +2 - 2 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা অক্সিডেশন নাম্বার হবে +2, তো +2ই আনসার। এখন আসো লাস্ট কোয়েশ্চেনে, এটা হচ্ছে পটাশিয়াম
পটাশিয়াম নাইট্রেট নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার কত? পটাশিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 এর জন্য আমি +1 ধরলাম। আর নাইট্রোজেনটা বের করতে বলছে x, অক্সিজেন হতে কত? অক্সিজেন হচ্ছে তোমার -6 = 0। আর আর এখানে x = কত? 6 - 1, x = কত? 5 +5, সো +5 হচ্ছে আনসার। সো এটা শর্টকাট নিয়মে করলে পটাশিয়াম হচ্ছে তোমার +1, নাইট্রোজেনেরটা জানি না, অক্সিডেশন নাম্বার বের করতে বলছে। সো অক্সিজেন হচ্ছে -6, তো এটার সাথে কত আনলে তোমার হয় +5 আনলে, সো +5 আনলে এটা হয়ে যায় +6, এটা -6, তো 0 হয়ে যাচ্ছে অক্সিডেশন নাম্বারটা। তো +5 এর জন্য কি হয়ে যাচ্ছে? আমার অক্সিডেশন নাম্বার হবে +5। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন সুপার অক্সাইড? সুপার অক্সাইড কারা? NO2, তারপর হচ্ছে তোমার NO2 এর পর হচ্ছে আরেকটা ছিল মেবি, NO2 এর পর আরেকটা ছিল, সেটা কি ছিল? CO2 এইটা। তো এগুলোর জন্য আমরা অক্সিডেশন নাম্বার কত হয়? -1 হয়, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা সিকিউতে মুভ অন করতে পারি। তো সিকিউতে মুভ অন করার জন্য কোয়েশ্চেন গুলো ভালো করে দেখে নাও। আমি একটা সিকিউ করাই দিব, ওই আলোকে তোমাকে আরো সিকিউ করতে হবে। তো এখানে কোয়েশ্চেন দিয়েছে আয়রনের সাথে যদি তোমার কপার সালফেট যোগ করে FeSO4 তৈরি হয়েছে। এখন ভাই তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই ওরা রিয়েকশন কেমনে করে, কেমনে কি তৈরি করলো? ওইটা একটা সেকেন্ড সিকিউ আছে, ওই সেকেন্ড সিকিউ তোমাকে বুঝিয়ে দেবো। আপাতত তুমি এটুকু জানো যে in the stem what is the oxidation number of sulfur in the product হবে, এটা সরি এখানে আমি করতে বলে গেছি, in the product। সো প্রোডাক্ট কে এখানে? তো এটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। কারণ আমরা জানি রাইট সাইডে প্রোডাক্ট থাকে, লেফট সাইডে কি থাকে? রিঅ্যাকট্যান্ট থাকে। সো লেফট সাইডে রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। সো প্রোডাক্টের মধ্যে আমার এখানে সালফার অক্সিডেশন নাম্বার বের করতে বলছে। সো সিকিউতে কিভাবে লিখবো এটা লিখে দেখাচ্ছি তোমাদের। আনসারটা হবে এরকম, হিয়ার লেট দা অক্সিডেশন নাম্বার, শর্ট ফর্মে লিখছি, অক্সিডেশন নাম্বার তুমি ফুল ফর্মে লিখে, লেট দা অক্সিডেশন নাম্বার অফ সালফার বি, therefore আয়রনে কত? আয়রন হচ্ছে প্লাস, আয়রনে মনে রাখবে, আয়রনে হচ্ছে +2 অক্সিডেশন নাম্বার, এটা কি মনে রাখছো? +2 প্লাস x প্লাস -8 = 0, or x = 8 - 2, or x = +6, therefore oxidation number of sulfur কত? +6। এটা হচ্ছে তোমার আনসার। এখন দ্বিতীয় নাম্বার সিকিউটা আমি দেখা দিচ্ছি, তারপরে যতগুলো সিকিউ আছে ওগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করে ভাইকে গ্রুপে আপলোড দিবা। সো এই কোয়েশ্চেনটা দেখো, আমি যখন একটা সাপোজ এখানে ওরা রিয়াকশন করে কি তৈরি হবে, এটা কেমনে বুঝবো? কারণ তোমাদের অনেকজনই প্রবলেম থাকে, ভাই রিয়াকশন করে কেমনে কোনটা প্রোডাক্ট হবে এটা আমি বের করতে পারি না। সো একটা বলতে পারো নর্মাল একটা ট্রিক দেখাবো, এটা দেখালে তোমরা হয়তো বুঝতে পারবা। এখন আমাকে বলছে এই কম্পাউন্ডটা যেটা হবে ওটার মধ্যে অক্সিডেশন নাম্বার অফ সালফার বের করতে বলছে। এখন একটা থাম্ব রুল জানো, দেখো তুমি এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই দুটো আলাদা আলাদা জিনিস মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। হাইড্রোজেন এবং সালফেট আয়ন, এটা তো একটা সালফেট আয়ন, এটা তুমি বুঝছো। এটা যে সালফেট আয়ন এভাবে থাকে, এটা হচ্ছে একটা আয়ন, সালফেট আয়ন। আর এটা এখন ওরা রিয়েকশন করে কি তৈরি করবে এটা আমি বুঝবো কেমনে? তো তোমাকে একটা জিনিস বলে দিই, তুমি প্রথমত মনে রাখবা, তোমার একটা কম্পাউন্ডের মধ্যে প্রথমটা হচ্ছে প্লাস, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস। এখন এখানের মধ্যে হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে একটা টেকনিক, মানে কেমনে রিয়েকশন করে তুমি কোন কম্পাউন্ডটা পাবা। দেখো আমি যদি আনসার লিখি, এখন বুঝবা। এখন তুমি মনে রাখবা এখানে প্লাস সাথে এখানে মাইনাসে যোগ হবে, এখানে অক্সিজেনের সাথে এখানে যোগ হবে। সো দেখো আমি আবার বোঝাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন সালফাইড ইকুয়াল টু আমার কি তৈরি হবে? দেখো এখানে ম্যাগনেসিয়ামকে প্লাস, অক্সিজেনকে মাইনাস হবে, এটাকে প্লাস, এটাকে মাইনাস। তো প্লাসটা ধরবে মাইনাসকে, এই অক্সিজেনটা ধরবে এই প্লাসকে, মাইনাস প্লাস প্লাস মাইনাস। তো মাইনাস আর ম্যাগনেসিয়াম তাহলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম সালফাইড তৈরি করবে, প্লাস ও আর H2 কি তৈরি করবে? H2O। সো এখন বুঝতে পারছো হয়তো বা কেমনে রিয়েকশন করতে হয়। এখন যদি তোমাকে আমি এখন আমি তোমাকে যদি বলি যে আমার এই কম্পাউন্ডটা কি, এই কম্পাউন্ডটা আমি এটা পাইলাম। সো therefore let oxidation number of sulfur be x। তো তোমরা বাকিটা করে ফেলতে পারবা, তোমাদের হেল্প করে দিচ্ছি। তো ম্যাগনেসিয়ামের হচ্ছে +2, ম্যাগনেসিয়াম যেহেতু তোমার গ্রুপ নাম্বার 2 তে, +2 প্লাস x -8 = 0। তারপর তোমার x =
8 minus 2 x equal to +6, এটা হচ্ছে কি তোমার আনসার। এখন ভাই তোমাকে যদি সাপোজ তোমাকে আমি দিলাম জিঙ্ক 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 সালফাইড প্লাস প্লাস দিলাম হচ্ছে তোমাকে জিঙ্ক সালফাইড, তারপর দিলাম তোমাকে আমি মনে করো ম্যাগনেসিয়াম সালফাইড, সরি ম্যাগনেসিয়াম কি দেওয়া যায়, জিঙ্ক সালফাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড দিলাম, কি দিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড দিলাম তোমাকে। তাহলে এটা কি তৈরি করবে আমি সুন্দর করে লিখবো, জিঙ্ক সালফাইড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন তোমার এটা ক্লিয়ার, এটা কি কম্পাউন্ড তৈরি করবে দেখো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এ মাইনাস এ প্লাসটা কি ধরবে, এ মাইনাস কি ধরবে, এবং এ প্লাসটা কি ধরবে, এটাকে ধরবে। তো জিঙ্ক অক্সাইড প্লাস সালফাইড আর ম্যাগনেসিয়াম কি হবে, ম্যাগনেসিয়াম সালফাইড। সো এইভাবে করবো, যতগুলো বিক্রিয়া আছে এগুলো করতে পারবা। ব্যালেন্সিং নিয়ে পরে ভাবো, আগে এগুলো করা শিখো। সো এগুলো করা যদি তাদের প্রবলেম আছে তাদের জন্য বললাম, আর যাদের প্রবলেম নেই আলহামদুলিল্লাহ তারা ভালো করবা লাইফে, যাদের প্রবলেম আছে তারা তাদের চেয়েও ভালো করবা, সমস্যা নেই। এখন দেখো এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে তোমার আনসার কিভাবে লিখবা। তো এখানে বলছে ডিটারমাইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন, কার্বন কোথায় আছে, তো প্রোডাক্টে যে কার্বনটা আছে ওই প্রোডাক্টে কার্বন অক্সিডেশন নাম্বারটা বের করবা, আশা করি তোমরা পারবা। তো এই কোয়েশ্চেনটা করে রাখবা, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি, দেখি তোমাদের কাদের ভালো ব্রেইন, কারা এটা করতে পারো। এই কোয়েশ্চেনটা করবা, এই কোয়েশ্চেনটা করে ভাইকে অবশ্যই জানাবা গ্রুপে। সো আপাতত এটুকুই আজকের জন্য, পার্ট 1 এটুকুই ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, একটু হলো ভাই তেমন একটা বুঝাতে পারি নাই, যেটুকু বুঝাতে পারছি একটু। আর যদি ভাই কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। এতটুকুই আজকের জন্য, নেক্সট পার্টটা তাড়াতাড়ি আসবে। আসসালামু আলাইকুম।